এখানে অনলাইন আসছে না, জিওর সার্ভিস খুব খারাপ। আমরা ঢুকছি, সামনে চলে যাও। ব্লেজার আছে করে পরার দেখতে। বোলপুর ব্লগের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্ব যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই দ্বিতীয় পর্বের শুরু। শান্তিনিকেতনে আমাদের দ্বিতীয় দিনের সকালের পরিকল্পনা ছিল কঙ্কালীতলা মায়ের পুজো দেওয়া। শীতের সকালে আমেজ নিয়ে খুব ভোরে বেরিয়ে পড়েছিলাম। সোনাঝুরি রাস্তা দিয়ে যেতে যেতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য মন কেড়ে নিল। চারপাশের সুন্দর পরিবেশ দেখে মন চাইল কিছু ভালো মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখতে, তাই তুলে রাখলাম কিছু সুন্দর ছবি। আর একটু পরে জ্যাকেটই গায়ে রাখা যাবে। আমাদের রিসোর্ট থেকে মায়ের মন্দির গাড়িতে মাত্র 15 মিনিটের পথ। বীরভূমের শীতের আমেজ উপভোগ করতে করতে আর পথে খেজুর গুড়ের দোকান দেখতে দেখতে খুব সহজেই আমরা পৌঁছে গেলাম কঙ্কালীতলায়। 51 পীঠের মধ্যে কঙ্কালীতলা একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ। জনশ্রুতি অনুযায়ী এখানে সতী দেবীর কোটি দেশ বা কোমর পতিত হয়েছিল, তাই এই স্থানের এমনই মাহাত্ম্য। কঙ্কালীতলা পৌঁছে গেছি। এখানে গাড়ি পার্কিং এর খুব ভালো ব্যবস্থা রয়েছে। সেই গাড়ি পার্কিং এর বাবদ এখানে 20 টাকা দিতে হয়। মন্দিরের দিকে যাওয়ার পথে একটি বিশাল তেঁতুল গাছ দেখতে পেলাম। কলকাতার দিকে এমন তেঁতুল গাছ এখন প্রায় দেখাই যায় না, তাই সৃঞ্জনকে সেই গাছটি দেখালাম। মন্দিরের প্রবেশ পথেই রয়েছে একটি বিশাল মহাদেবের মন্দির। জায়গাটা বেশ বড় ও খোলামেলা। চারপাশে এক ধরনের পবিত্র ও শান্ত পরিবেশ বিরাজ করছে। ভক্তরা ধীরে ধীরে এসে পুজো দিচ্ছেন। ধূপ ধুনোর গন্ধ আর ঘণ্টার ধ্বনিতে মনটা যেন এক আলাদা শান্তিতে ভরে উঠছিল। মূল মন্দিরে ঢোকার আগেই এই স্থানটা আমাদের মন ছুঁয়ে গেল। নিয়ে নাও। জুতো মন্দির সামনে খুলতে পারবে না, কিচ্ছু হবে না, সামনে রাখা কোনো অসুবিধা নেই। কত 51 টাকা নিচে এসে দেবেন। আচ্ছা আচ্ছা, চলো। এরপর আমরা মূল কঙ্কালীতলা মন্দিরে এগিয়ে গেলাম। সামনেই চোখে পড়ল একটি বিশাল গেট। সেই গেট পেরিয়েই দর্শন মিলল মায়ের কঙ্কালীতলা মন্দিরের। মায়ের মন্দিরের আশেপাশের পরিবেশটা সত্যি দারুণ, শান্ত, পবিত্র আর ভক্তিভাবে ভরা। কথিত আছে 51 শক্তিপীঠের অন্যতম এই কঙ্কালীতলা পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সতী দেবীর কোটি দেশ এখানে পতিত হয়েছিল বলেই এই স্থানের এত মাহাত্ম্য। তাই যুগ যুগ ধরে ভক্তরা দূর দূরান্ত থেকে এখানে আসে মায়ের দর্শন করে। চারপাশে নীরবতা আর আধ্যাত্মিক পরিবেশে দাঁড়িয়ে মনটা যেন আপনি থেকেই শান্ত হয়ে যায়। মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর।
লোককথা ও বিশ্বাস অনুযায়ী এই পুকুরের কাছেই নাকি সতীদেবীর কোটিদেশ পতিত হয়েছিল। এই সময় বেরোলাম কঙ্কালি তলা থেকে। না, পাথর কুণ্ড টুণ্ড কিছু নেই। পাথর কুণ্ড যেটা ওটা তো মানে নিচে মায়ের দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম সুরুল জমিদার বাড়ির উদ্দেশ্যে। এই বাড়িটির ইতিহাস বেশ সমৃদ্ধ ও গৌরবময়। দেখতে দেখতেই আমরা প্রান্তিকের রেলগেট পার করলাম। মায়ের পুজো দেওয়ার পর সকালের ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমরা একটা দোকান খুঁজছিলাম ব্রেকফাস্ট করার জন্য। কিছু দূর এগানোর পরই একটা ভালো দোকান পেয়ে গেলাম, সেখানেই মন ভরে ব্রেকফাস্ট সেরে নিলাম। বন্ধুরা, এবার আসা যাক সুরুলের জমিদার বাড়ির কথায়। সুরুলের সিংহ পরিবার ছিল এই অঞ্চলের প্রভাবশালী জমিদার। ঊনবিংশ শতাব্দীতে নির্মিত এই জমিদার বাড়িটি একসময় সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। আজও এই বাড়ির স্থাপত্য, বিশাল আঙিনা আর পুরানো দেওয়ালগুলো সেই সময়ের ইতিহাস নীরবে বহন করে চলেছে। বর্তমানে এই বাড়িটি সেই জমিদার বংশের উত্তরসূরিদের দ্বারাই দেখাশোনা করা হয়। এখানকার দুর্গাপুজো অত্যন্ত বিখ্যাত এবং বহু বছরের প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। জমিদার বাড়ির দুর্গাপুজোয় আজও সেই সাবেকি রীতি, ঠাকুর দালান, ঢাকের বাদ্যি আর অভিজাতের ছোঁয়া চোখে পড়ে। বাড়িটির চারিপাশের এলাকা বেশ প্রশস্ত ও খোলামেলা। বিশাল উঠোন, পুরনো দালান আর স্থাপত্য শৈলী মিলিয়ে জায়গাটার পরিবেশ যেন অতীতের ইতিহাসকে আজও জীবন্ত করে রেখেছে। কথা বলতে বলতে জানতে পারলাম এই জমিদার বাড়িতেই বহু বাংলা সিনেমার শুটিং করা হয়েছে। পুরনো স্থাপত্য আর ঐতিহাসিক পরিবেশের জন্যই পরিচালকরা এই জায়গাটিকে শুটিং লোকেশন হিসেবে বেছে নেন। তাই আমরা আর ফটোশ্যুট থেকে বাদ যাই কেন, সুযোগ পেয়ে আমরাও একটু ফটোশ্যুট সেরে ফেলাম। এই জমিদার বাড়ির পাশেই রয়েছে মায়ের আরেকটি প্রাচীন মন্দির এবং একটি দুর্গাপুজোর দালান। বহু বছর আগে জমিদার পরিবারের উদ্যোগেই এই মন্দির ও দালান নির্মিত হয়েছিল। মন্দিরের দেওয়ালে বাংলার প্রাচীন টেরাকোটা শিল্পের নিদর্শন দেখা গেল। সূক্ষ্ম খোদাই দেবদেবীর মূর্তি, পল্লীকলা ও আধ্যাত্মিক দৃশ্যগুলো যেন সময়ের আবর্তে আজও জীবন্ত। এরপর আমরা এগিয়ে গেলাম বিশ্বভারতীর উদ্দেশ্যে। আমি অনেকবার এসেছি, কিন্তু সৃঞ্জন ও বাকিরা অনেকেই এখানে আসেননি। কমেছে, ঠান্ডা পরে বিশ্বভারতী পার্কিং জোন, এখানেই ঢুকতে হবে মনে হচ্ছে। বিশ্বভারতী পরিদর্শনের জন্য আমরা দুটো টোটো ভাড়া করেছিলাম। এখানে টোটোর ভাড়া কিন্তু অনেকটাই বেশি। প্রথমে আমাদের 1200 টাকা চেয়েছিল, পরে অবশ্য 300 টাকায় রাজি হয়। তবে দোল পূর্ণিমা বা শান্তিনিকেতনের মেলার সময় আসলে এই ভাড়া কিন্তু অনেকটাই বেশি থাকে। বিশ্বভারতীতে আমরা যেগুলো দেখলাম, কলা ভবন, রবীন্দ্র মিউজিয়াম, অমর্ত্য সেনের বাড়ি,
বটবৃক্ষ ও প্রাচীন গাছ। এই বটবৃক্ষের কথা আসলেই মনে পড়ে যায় ছেলেবেলায় সহজ পাঠে এই বটবৃক্ষের ছবি আমরা দেখেছি। একটা কথা না বললেই নয়, আমরা যারা ৮০-৯০ দশকে বড় হয়েছি আমাদের কাছে রবীন্দ্র স্মৃতি এক আলাদা মাত্রা যোগ করে। সেই সময়কার বই, গান, নাটক আর ভিন্ন শিক্ষার ছোঁয়া আজও মনে প্রাণে জীবন্ত। শান্তিনিকেতন ঘুরে সেই পুরনো স্মৃতিগুলো যেন আবার জেগে উঠল। এখানকার সেই ছাতিমতলা, তালধ্বজ মানে সেই তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। সামনে যে মাঠটি দেখছেন সেই মাঠটিতেই বর্তমানে বিশ্ববিখ্যাত সেই মেলা বসে। বিশ্বভারতী ঘোরা শেষ করে আমরা চলে এলাম সোনাঝুরি হাটে। ততক্ষণে বেলা গড়িয়ে প্রায় ১টা। তাই আর দেরি না করে সোনাঝুরি হাটের মধ্যেই রামশ্যাম রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। এখানকার রান্নাবান্নার খুব নাম শুনেছিলাম। হোটেল কাম রেস্টুরেন্টটি আমার সত্যি দারুণ লেগেছে। এখানকার অ্যাম্বিয়েন্স ছিল চোখে লাগার মতো। তবে এখানকার কটেজগুলো ৩,০০০ টাকা থেকে শুরু। ভেতরটা গ্রাম বাংলার মতো সাজানো এবং এর ভেতরে একটা সুইমিং পুলেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, আমি ভাবলাম যে উপরে বোধহয় খাবারের ব্যবস্থা রয়েছে, আমি তাহলে উপরে গেলাম। খাওয়া দাওয়ার স্বাদ ছিল অসাধারণ, বিশেষ করে পোস্তের বড়া, কচি পাঁঠার মাংস আর কাতলা মাছ। প্রতিটি পদই তাজা ও সুস্বাদু, মন ভরে খেতে হলো। বাবু, খাওয়া দাওয়া কিরকম? 10 out of 10 হেভি। কিরকম রান্না বান্না? কিরকম রে? সুন্দর। 10 out of 10। ও, রান্না বান্না ঠিক আছে? ঠিক আছে। দেবেশ, কেমন রান্না বান্না কেমন? হেভি। খুব ভালো লেগেছে। পাত একদম ফাঁকা। লাস্টে একটা আইসক্রিমও দেওয়া হয়েছে কমপ্লিমেন্টারি হিসেবে থালির সাথে। আপনারা সোনাঝুরি হাট আসলে এখানে অবশ্যই ট্রাই করবেন। ব্লেজার আছে, ব্লেজার গুলো পাঞ্জাবির উপরে পরার দেখতে পারো। ওই যে যেটা ব্ল্যাক কালারের কিনলে এবারে ছিল হোটেলে ফেরার পালা, কারণ সন্ধে বিশাল এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
নীল আকাশে সূর্য ওঠে, আলোর শিশুরা তাই গায়। সোনার রোদে আশীর্বাদে ভরে যায় পৃথিবীর প্রাণ। ভেঙে যায় আধারের পুরনো জাতির চিরবন্ধ এই ছন্দ, এই सजनी सजनी राधिकारो देख अब बुझा दिया। सजनी सजनी राधिकारो देख अब बुझा दिया। कितनी राहत हुई है मुझे, लग रहा है कायदे से। कितनी राहत हुई है मुझे। कभी तुम्हारी दुनिया में गुजर न जाए, कभी इसी तमन्ना में लोग कहते हैं पागल, घूमे भी न जानूं। दिल लुटाया है मैंने, अब किसी की न मालूं। বোলপুরে এই দুটো দিন খুব ভালো কাটলো। এবার ছিল স্মৃতি আগলে বাড়ি ফেরার পালা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।